অবসিডিয়ান সাইফার, তোমার আমার ভালোবাসার গল্প। উত্তর পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। এর 1/3 এলাকা সুমেরু বৃত্তের উত্তরে অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে। প্রাচীর ঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালান কোঠা। দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলোকে প্রায় ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয়। হেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। হেলেনস্কি ঘন কুয়াশার শহর, অন্ধকার, সর্বনিম্ন 5°C। হাওয়ার বেগ 15 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। সারা রাত মেট্রোতে নিদ্রাহীন থেকে সকালেই মিঠির চোখ লেগে এসেছে। মিঠির শরীর ক্লান্তিতে চোখ লেগে আসলেও অন্য একজনের চোখে ক্লান্তির ছিটে ফোটাও নেই। তার চোখে মিঠিকে দেখতে পাওয়ার অফুরন্ত পিপাসার ইচ্ছা শক্তি জেগে উঠেছে। মেট্রোতে থাকা অবস্থায় চিনিকে নিয়ে কিছুটা চিন্তায় বিভোর ছিল। পিমির সাথে ফোন আলাপের পর কিছুটা চিন্তামুক্ত হয়েছে মিঠি। চিনির সব ইনফরমেশন পিমির থেকে মিঠি নিয়েছে। চিনি কখন খেয়েছে, কখন ঘুমিয়েছে, কখন কি করেছে, সবটাই। দ্য গ্রেস অফ হেভেন থেকে চিনি বের হবে তো দূরের কথা, এইসব ভাবনা চিন্তায় কিংবা দিবা স্বপ্নেও ভাবে না চিনি। এমনটাই পিমি মিঠির কাছে বলেছে। আদৌ কি পিমির বলা কথাটা সত্যি ছিল? সত্যি কি চিনি সেভাবে আছে যেভাবে মিঠি রেখে গিয়েছিল? তিহামের সাথে সারাটা রাত মিঠির গল্প করে কেটেছে। তিহাম খুব বেশি কথা বলে না, কিন্তু যেটুকুই বলে সেটুকুর মধ্যে আকর্ষণীয় একটা ব্যাপার আছে। কথা বলার মাঝে সেই অমায়িক হাসি তো রয়েছেই। তিহাম স্টাডি করার জন্য ফিনল্যান্ডে এসেছে এবং কিছু বছর যাবৎ ফিনল্যান্ডেই বসবাস করছে। বর্তমানে তিহাম ফিনল্যান্ডে একাই বসবাস করে। নিজের বলতে কেউ এখানে নেই, যা আছে সবটাই বাংলাদেশে। সারা রাত গল্প করে তিহাম থেকে এইটুকু জেনেছে মিঠি, ছেলেটা হাস্যোজ্জ্বল হলেও কিছুটা চাপা স্বভাবের। যেইটুকু জিজ্ঞেস করবে শুধু ওইটুকুর উত্তর দিবে। নিজে থেকে আগ বাড়িয়ে কিছুই জানাবে না এবং জানতেও চাইবে না। মিঠির থেকে কিছুই জানতে চায়নি। মিঠি যেইটুকু বলেছে মনোযোগ দিয়ে নীরব শ্রোতার মতো সেইটুকু শুনেছে। মিঠির কাছে তিহামকে বেশ ভালোই লেগেছে, অন্তত তার পার্সোনালিটি দেখে। হঠাৎ করে মিঠির ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙবে না কেন? মিঠির তো মেট্রোতে ঘুমানোর অভ্যাস নেই। মিঠি আঁখি জোড়া মিলতেই আরেক জোড়া আঁখির সাথে মিলিত হলো। মিঠির চোখে চোখ পড়তেই তিহাম মনোমুগ্ধকর হাসি উপহার দিল মিঠিকে। অপ্রস্তুত পরিস্থিতি বুঝেই মিঠি কিছুটা লজ্জা পেল। তিহাম ব্যাপারটি বুঝতে পেরে পরিস্থিতি ঠিক করার জন্য বলল, গন্তব্যে তো পৌঁছে গিয়েছেন মিস। একা একা আপনার ফ্রেন্ডের কাছে যেতে পারবেন তো, নাকি আমার হেল্প লাগবে? মিঠি আশেপাশে তাকিয়ে তারপর তিহামের উদ্দেশ্যে বলল, আপনার হেল্প আর লাগবে না মনে হয়। আপনি তো আমায় নির্দেশনা বলেই দিয়েছেন, আমি ঠিক চীনে চলে যেতে পারবো। ঠিক চীনে চলে যেতে পারবেন তা তো বুঝলাম মিস, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কাকে খুঁজছেন? আপনি আবারও সেই মিস্টেরিয়াস ব্যক্তির ভয় পাচ্ছেন? আপনার ব্রেন শক্তি তো অ্যামেজিং। তখনকার কথা এখনো মনে আছে আপনার? আপনার বলা কথা যদি এক্ষুনি ভুল হয়ে যায় তাহলে আপনাকে কি করে সারা জীবন মনে রাখবো মিস? তিহামের কথা শুনে মিঠি আরেক দফা লজ্জা পেল। তিহাম বলল, আমি কিছুতেই বুঝতে পারছি না, যেখানে হেলসিঙ্কি প্রক্রিয়া 1972 সালে ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতার জন্য সম্মেলন পরবর্তী ঘটনাগুলি একটি সিরিজ এবং যেটি স্বাক্ষরিত হয়েছিল 1975 সালে হেলসিঙ্কি চুক্তি করে নিরাপত্তার জন্য সোভিয়েত এবং পশ্চিম ব্লকের মধ্যে উত্তেজনা কমানোর জন্য হেলসিঙ্কি প্রক্রিয়ার মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা শুরু করে এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং মানবিক সহযোগিতার সূচনা করে নিরাপত্তা নিয়ে। সেখানে আপনার পিছু কি করে নিচ্ছে মিস্টেরিয়াস ম্যান? নিরাপত্তা নিয়ে তিহামের এমন উক্তি শুনে মিঠি বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। দ্য গ্রেস অফ হেভেন চিনি আসন্ন ঘুমে বিভোর। আশেপাশে কী হচ্ছে সেই সবের কোনো হদিশ চিনির কাছে নেই। সে নিজের মতো আরামদায়ক পারটেক্সের বিছানায় ঘুমিয়ে আছে। জিয়াং সারা রাত নির্ণয়ের ভয়ে পিমির রুমে ঘুমিয়েছিল। বলা তো যায় না কখন সুযোগ পেলে নির্ণয় তার হিংস্র ড্যাজিকে তার পিছনে লাগিয়ে দেবে। ওইবার না হয় কোনোভাবে বেঁচে গিয়েছে, কিন্তু এইবার যদি জিয়াংকে পায় তাহলে জিয়াং নিজেও জানে না তার সঙ্গে কী হতে চলেছে। জিয়াং উপর থেকে নিচে নামতেই ভূত দেখার মতো চমকে গেছে। তোরা এইখানে কবে, কখন, কিভাবে এসেছিস? হাউ ইম্পসিবল!
কথাগুলো একদমই বলে থামলো জিয়াং, কিন্তু সামনে থাকা ব্যক্তিরা জিয়াংকে এবং জিয়াংয়ের বলা কথাকে পাত্তা দিচ্ছে না। মশা মনে করে দেখে যেন দেখছেও না, এমনটা মনে হচ্ছে জিয়াংয়ের কাছে। জিয়াং আরেকটু সামনে গিয়ে এসে প্রশ্ন করলো, তোরা এইখানে কেন এসেছিস? তোদের তো বাংলাদেশে থাকার কথা, তাহলে এখানে কি করে আসলি? এখনও সামনে থাকা ব্যক্তিদের থেকে কোনো প্রত্যুত্তর এলো না। ওরা ওদের মতো ব্যস্ত, জিয়াংকে দেখেও যেন দেখছে না। জিয়াং এবার কিছুটা ভাব নিয়ে শার্টের হাতা ফোল্ড করে উঁচু গলায় বলল, আমার কথার জবাব দিচ্ছিস না কেন? তোদের সাহস কত বড়? তোদের এত সাহস কে দিয়েছে? কে তোদের আসতে বলেছে এবং কে তোদের আসার জন্য অনুমতি দিয়েছে? নির্ণয় সিনহা চৌধুরী বলেছে আসতে, তাহলে অনুমতি নির্ণয় সিনহা চৌধুরী দিয়েছে। শান্ত তবে স্থির কণ্ঠ, সুর শরীর কাঁপুনি ধরানোর মতো। কথাটা কর্ণপাত হতেই সবাই পিছনে ফিরল। পিছনে নির্ণয় পকেটে হাত দিয়ে সামনের দিকে মুভ করে দাঁড়িয়ে আছে। ব্ল্যাক ড্রেস অ্যাপের সঙ্গে আজ আর অন্য দিনের মতো জেল দিয়ে স্টাইল করা পরিপাটি চুল নয়, সিল্কি ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুল, সঙ্গে ঘাড়ে ট্যাটু দাও দৃশ্যমান। এতে যেন কয়েকগুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তার। বলিউডের হিরোর চেয়েও কম নয়। সবাই দৃষ্টি এখন নির্ণয়ের দিকে স্থির। জিয়াং নির্ণয়কে দেখার সাথে সাথে বার কয়েক শুষ্ক ঢোক গিলল। এতক্ষণের ভাবসাব সব 1 মিনিটে উধাও। জিয়াংয়ের পিছনে থাকা দুই ব্যক্তি সামনে এগিয়ে গিয়ে নির্ণয়ের সামনে দাঁড়ালো। দুজন ব্যক্তি একসাথে বলে উঠল, হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? নির্ণয় প্রত্যুত্তরে বাঁকা হেসে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, 3 আদনান, তোদের রেস্ট টাইম 1 আওয়ার 23 মিনিট। নাও রেস্ট টাইম ইজ অন। এটুকু বলে নির্ণয় দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বেরিয়ে পড়ল রেসিংয়ের হাইল্ড ব্র্যান্ড বাইক নিয়ে। হাইল্ড ব্র্যান্ড এবং ওলফ মুলার হচ্ছে বিশ্বের প্রথম প্রস্তুতকারক বাইক। এই ঐতিহাসিক বাইকটি পৃথিবীর প্রথম বাইক এবং এটার ইতিহাস ধরে রাখার জন্য অনেকেই বেশি দাম দিয়ে ক্রয় করে থাকেন। এই বাইকে আছে 2 স্ট্রোক 4 সিলিন্ডারের ইঞ্জিন। এটি জার্মানিতে উৎপাদিত হয় এবং বিশ্বের সেরা ব্যয়বহুল বাইকের তালিকায় এখনও শীর্ষে অবস্থান রয়েছে। নির্ণয় চলে যেতেই টিনা জিয়াং এর দিকে তাকিয়ে আদনানের উদ্দেশ্যে বলল, এতক্ষণ কুকুরের 3 নাম্বার বাচ্চার মতো কার যেন খেউ খেউ শুনলাম, এখন শুনতে পাচ্ছি না কেন? তুই কি এখন শুনতে পাচ্ছিস আদনান? না সুইটহার্ট, আমিও তো সেই কুকুরের 3 নম্বর ছানার মতনই ঘেউ ঘেউ শুনতে পাচ্ছি না। কথাটা বলেই আদনান আর টিনা জোরে জোরে হাসতে শুরু করলো। জিয়াংয়ের মুখটা এখন দেখার মতো ছিল। তোরা ভুলে যাচ্ছিস না আদনান, ফিনল্যান্ড আমার শহর। এইখানে প্রতিটা পদক্ষেপ তোদের আমাকে প্রয়োজন হবে। সুযোগের সদ্ব্যবহার আমিও করতে পারি। তাই নাকি? আদনান, তোর কাছে বারংবার ফোন করে কে যেন চিনির পিক চেয়েছিল, এটা কি ব্রোর কান অব্দি গিয়ে পৌঁছায়নি? না, এখনো তো কেউ ছোঁচায়নি সেই খবর। টিনা, তুই চাইলে নিগর ব্রো কাছে খবরটা পৌঁছে দিতে পারিস। জিয়াং ওদের কথা শুনতে পাওয়া মাত্র হাসি মুখে আদনান আর টিনার উদ্দেশ্যে বলল, আরে তোরা সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট মজা করছি তোদের নিয়ে। আমার কত প্ল্যান আছে। এই রুমে রেস্ট নিতে যাবি তো? চল তোদের রুম দিয়ে আমি আসি, বিকেলে অনেক আড্ডা হবে। জিয়াং মনে মনে ভাবলো এখন চুপ থাকাই ভালো, পরে এই দুটাকে দেখে নিব। টিনা আর আদনান হাসতে হাসতে দুজন চোখ চাওয়াচাওয়ি করে বলল, হ্যাঁ, এখন রেস্ট নেই, তারপর ব্রোর কথা মতো কাজে লেগে পড়তে হবে। বলেই দুজন হাসি মুখে রুমের উদ্দেশ্যে চলে গেল। জিয়াং দাঁড়িয়ে দুইজনের যাওয়ার দিকে তাকিয়ে বলল, ছোট্ট থেকেই বাংলাদেশের ভয়ঙ্কর হিংস্র মির্জাফরের সাথে থাকছি, আমাদের জন্য দয়ামায়া হয় না কখনো। আর অন্যদিকে ফিনল্যান্ড 2 জন ব্রিটিশ নিয়ে এসে হাজির করেছে। এইসব নিয়ে বিড়বিড় করতে করতে নিজের রুমের উদ্দেশ্যে অগ্রসর হলো। জিয়াং রুমে প্রবেশ করতে নিজের বিছানায় ঘুমন্ত অবস্থায় চিনির মতো কাউকে নিজের রুমে আবিষ্কার করলো। ভয়ে বার কয়েক ঢোক গিলে বলল, ডিড দিস গার্ল কাম টু দিস হাউস টু গেট মি কিল বাই এনসি? চিনচিন, মাই বিউটিফুল সিস্টার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এনসি জানতে পারলে প্রাণে মেরে দিবে আমায়। ক্রেজি বয়, ক্রেজি গার্ল, প্লিজ গেট আউট অফ হেয়ার মাই রুম। জিয়াংয়ের এইসব বেহুদা কথা শুনে নুসরাত আদো আদো পলকের চোখ ঝাপটালো।
এই পাশ থেকে ও পাশ হতেই জিয়াংয়ের মুখোমুখি নুসরাত। রুমে অপরিচিত মুখ আবিষ্কার বুঝতে পেরে নুসরাত সেকেন্ডের মধ্যে বিছানা থেকে উঠে বসল। মিনিট খানিক সময় দুজনেই নিশ্চুপ। জিয়াং কিছুটা খেয়াল করতেই দেখল চিনির মতো কিছুটা দেখতে অফ হোয়াইট কালারের গাউন পরিহিত এক রূপসীর আগমন। চুলগুলো চিনির মতো লম্বা, গায়ের রং বেশ চোখ ধাঁধানো, মাথা নিচু করে বসে আছে। জিয়াং কিছুটা গলা কাশার শব্দ করে নুসরাতের দৃষ্টি আকর্ষণ করতে চাইল। এতে যেন জিয়াং বৃথা গেল। নুসরাত এখনও মাথা নিচু করেই বসে আছে, তাই জিয়াং সরাসরি জিজ্ঞেস করলো, হু আর ইউ? হোয়াট আর ইউ ডুইং ইন মাই রুম? আমি নুসরাত, চিনির ফ্রেন্ড, আদনান ভাইয়ের বোন হই। বলেই রুম থেকে বের হয়ে গেল। জিয়াং ভাবলেশীন হয়ে বলল, ওই বাংলাদেশে ব্রিটিশের এমন কিউট একটা বোন আছে? কেউ আমাকে কখনো বলেইনি, এমনকি এনসিও তো আমায় কখনো বলেনি। সবগুলো হলো মীর জাফরের 30 ডিগ্রি নাম্বার বংশধর। ফিনল্যান্ডে চিনির জন্য সকালের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। আদর করে ঘুম ভাঙানোর মতো প্রিয় বোনটি কাছে নেই। বাংলাদেশে থাকাকালীন যখন মিঠি কাছে না থাকতো, তখন পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাঁচের জানালার ফাঁক গলিয়ে সূর্য, ম্যাজিক্যাল পরশের মাম্মামের হাত থাকতো, কিংবা মিঠির গলা ছেড়ে বাজখাই চিৎকার, মিষ্টি করে শিউলি ফুল ডাকা, সব কিছুই অনুপস্থিত আজ। চিনি চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্রপাদ্যে শিউলি ও বেলি ফুলের পানে চেয়ে আছে। বাংলাদেশি ফুল কিভাবে, কি করে, কে এনে রেখেছে আজ আর জানার ইচ্ছে নেই চিনির। চিনি ভাবছে মাম্মাম কি করছে। কয়েকদিন হয়ে গেছে মাম্মাম একবারও তার সাথে কথা বলল না। এখন কি এটাও বিশ্বাস করতে হবে মাম্মাম চিনির সাথে ইচ্ছে করে যোগাযোগ করছে না? মাম্মাম কি জেনে শুনে চিনিকে এখানে পাঠিয়েছে? চিনি ভাবল, না, তা হতে পারে না, কিছুতেই না। আমার মাম্মাম কখনোই এমনটা করতে পারে না। এখনই মাম্মামকে কল দিব, যে করেই হোক ফোন খুঁজতে হবে। পৃথিবী উল্টো দিকে আছে, সেই হিসেবে বাংলাদেশ এখন সন্ধ্যা রাত। তার উপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নিয়ে একেবারে সিংহের গুহায় এসে হাজির হয়েছি। কি সাংঘাতিক! রাতের কথা ভাবলে এখনো পিলে চমকে ওঠে আমার। চিনি 1 ঘন্টা যাবত দ্য গ্রেস অফ হেভেনে ফোন খুঁজছে, কিন্তু কোথাও কোনো ফোন পায়নি। তাছাড়া খুঁজছেই বা কোথায়? চিনি তো দ্য গ্রেস অফ হেভেনের কিছুই চেনে না, তাহলে 1 ঘন্টা যাবত করছেটা কি? চিনি রুম থেকে বের হয়ে সবার প্রথমে পিবিকে খুঁজছে। পিবি দ্য গ্রেস অফ হেভেনের কোথাও নেই। মানুষ কতটা বোকা হলে নিজের রুমের মধ্যে অফুরন্ত সময় ব্যয় করে, তন্ন তন্ন করে ফোন খুঁজে। চিনির কার্যকর্ম দেখে মনে হচ্ছে শিয়ালের কাছে মুরগি ভাগি। নির্ণয় সিনহা চৌধুরী কি চিনির রুমে ফোন রেখে যাবে? এটা আদৌ সম্ভব? এরপর কিচেন রুম, বসার রুমে খুঁজে বাকি সময়টা ব্যয় করেছে। শুধু শুধু ঘন্টাখানেক সময় নষ্ট করেছি। তবে দ্য গ্রেস অফ হেভেনে রুমের অভাব নেই। চিনি যেটুকু চেনে সেইটুকুর মধ্যে অলরেডি খোঁজা হয়ে গেছে। অন্য সব রুমে প্রবেশ করার সাহস পাচ্ছে না। আদৌ কি অন্য রুমে ফোন খুঁজে পাবে চিনি? সে নিষ্ঠুর মানুষ এত সহজে কি চিনিকে মুক্তি দেবে? এত সময় পরও হঠাৎ করে চিনির মস্তিষ্কে একটা ভাবনা বিচরণ করলো। চিনি এ বিষয়ে কনফার্ম। ডান পাশের রুমগুলোতে নির্ণয় সিনহা চৌধুরী আয়ত্তে। ফোন পাওয়া গেলে সেখানেই পাওয়া যাবে, অন্যথা কোথাও পাওয়া যাবে না। তাই চিনি সাহস করে একটা পদক্ষেপ নিয়েই নিল। চিনি ধীরে ধীরে ডান পাশে সিঁড়ি দিয়ে সামনে এগিয়ে চলেছে। 2 কদম এগিয়ে যাওয়ার পর অদ্ভুত শিহরণ বয়ে গেল চিনির শরীরে। সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই অন্ধকার চিনিকে ঘিরে ধরছে। অন্ধকারের মধ্যে কোথায় পা ফেলছে দিক নিশানাও বুঝতে পারছে না চিনি। হঠাৎ করে এক অন্ধকার রুমের মধ্যে পা ফেলে প্রবেশ করলো চিনি। সেই অন্ধকার কক্ষে নীল রঙা জল করে 2টি চোখ চিনিকে দেখছে। চিনি সেদিকে দৃষ্টি পড়তেই শরীর সহ অন্তরাত্মা কেঁপে উঠল। চিনির কাছে মনে হলো এটা কোনো সাধারণ মানুষের চোখ হতেই পারে না। ভয়ে যখনই চিৎকার দিতে যাবে তখনই কারো শক্ত হাতের হ্যাঁচকা টানে বলিষ্ঠ দেহের বুকে এসে পড়ল। সঙ্গে সঙ্গে রুমের লাইট জ্বলে উঠল। চিনি কারো বুকের ওপর নিজেকে উপলব্ধি করতেই কারো সজোরে ধাক্কায় ছিটকে খানিকটা দূরে পড়ে গেল। ফ্লোরে পড়তেই কোমর সমান লম্বা চুলগুলো মুহূর্তে এলোমেলো হয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। চিনি নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকাতেই ভয়ে শিউরে উঠল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে। লম্বাই চিনির চেয়ে দ্বিগুণ এবং বলিষ্ঠ শরীরে ধাক্কা এবং নির্ণয়ের মুখভঙ্গিমা দেখে ভয়ে চিনির ক্রমশ হৃদস্পন্দন বেড়ে চলেছে। এই মুহূর্তে চিনি সেভাবে তাকিয়ে আছে নির্ণয়ের মুখের দিকে। অন্ধকারে ঘেরা অনুভূতিহীন
রক্তিম ফর্সা মুখ, ধপধপে ফর্সা মুখশ্রী জুড়ে খড়খড়ে ক্ষুদ্র ক্ষুদ্র দাড়িগুলো তীর্যক দেখা যাচ্ছে। রক্তিম নাকের ডগাটা ফুলিয়ে দাঁতে দাঁত চেপে আছে বলে তীর্যক মুখটা অনুভূতিহীন অস্ত্রের ধারালোর মতো মনে হচ্ছে। তবে বুঝতে বেগ পোহাতে হবে এই রক্তিম চোখে কী আছে। ঘাড় অব্দি কাট করা চুলগুলো এলোমেলো হয়ে অবপ্রকাশে, কপাল ছুঁয়ে আছে, আর পিছন দিক থেকে ঘাড়ে ট্যাটুটা স্পষ্ট দৃশ্যমান। সেই সাথে হেঁটে আছে চিনির দিকে, লক্ষ্য করে দুটো কালো কুচকুচে মণিযুক্ত রক্তিম চোখ। নির্ণয় চিনির সামনে দাঁড়িয়ে আছে। মিনিট খানিক সময় নির্ণয়ের চোখ একইভাবে সামনের দিকেই স্থির। নিস্তব্ধ পরিবেশে গমগমে রাশভারী আওয়াজ। চিনি কেঁপে উঠল। I'm surprised by your courage. So interesting. কথাটা বলেই নির্ণয় এর ক্ষুদ্র হাসি ঠোঁটের কোণে খেলে গেল। চিনি নির্ণয়ের এমন ভয়ঙ্কর রূপ থেকে পালানোর প্রস্তুতি নেওয়ার কথা ভাবতেই কারো হ্যাচকা টানে দাঁড়িয়ে গেল। সেকেন্ডের ব্যবধানে 5 আঙুলে ব্ল্যাক ট্যাটু বিশিষ্ট হাত দিয়ে চিনির 2 গাল চেপে ধরে দেয়ালের সঙ্গে আটকে ফেলল। হিংস্র সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, আহনা কুঞ্জ চৌধুরী মেয়ে, তুই এটা প্রমাণ করার জন্য আমার রুমে প্রবেশ করেছিস? তোর সেন্টিমেন্টেড কোয়ালিটি জাস্ট অ্যামেজিং। নির্ণয়ের হুঙ্কারে দ্য গ্রেস অফ হ্যাভেন কেঁপে উঠল। চিনি অশ্রুসিক্ত নয়নে মাথা তুলিয়ে না বলল, কিন্তু চিনির বিনা বাক্যহীন উত্তর নির্ণয়কে শান্ত করার জন্য যথেষ্ট ছিল না। নির্ণয়ের রাগে উত্তাপে চোখগুলো যেন সেই রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে, ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করেছে। নির্ণয় চিনির কানের অতি নিকটে ঠোঁট নিয়ে হিসিয়ে বলল, সেদিনের পর এখন অব্দি তোকে বাঁচিয়ে রেখেছি। ফার্স্ট অ্যান্ড লাস্ট রিজন হলো নির্ণয় সিনহা চৌধুরী। এর অন্যথা তোর বেঁচে থাকার কোনো কারণ নেই। আই রিপিট, আমি ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। চিনির পুরো শরীর কাঁপুনি দিয়ে উঠেছে। ভয়ে ক্রমশই বার কয়েক ঢোক গেল। অনবরত চোখ দিয়ে লাগামহীন অশ্রু করছে। চিনির এক মুহূর্তের জন্য মনে হচ্ছে ও 8 বছর আগে নির্ণয়ের সামনে দাঁড়িয়ে আছে। নির্ণয়ের অপ্রত্যাশিত এইরূপ কর্মকাণ্ড দেখে ডাজির মতো হিংস্র প্রাণী ভয়ে রুমের এক কোণায় চুপটি করে বসে আছে নিরুপায় হয়ে। চিনি গাল লাল হয়ে ব্যথার উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে, কিন্তু নির্ণয়ের ব্ল্যাক ট্যাটু বিশিষ্ট শক্ত হাতের বাঁধনের কাছে চিনির ফুলের পাপড়ির মতো 2টি গাল অসহায়। মিনিট খানিক সময় পর নির্ণয় চিনির গাল থেকে হাত সরিয়ে বলল, তোকে যদি নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া কিছু করতে দেখি, তাহলে কেউ তোর অস্তিত্ব খুঁজে পাবে না, এমনকি অহনা কুঞ্জ চৌধুরীও না, শুধু নির্ণয় সিনহা চৌধুরী ব্যতীত। শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। বলেই চিনির হাত টেনে বাহিরে বের করে দিল। চিনি শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পেতে রুমের বাহিরের ফ্লোরে ছিটকে পড়ে গেল। চিনিকে নিচে পড়তে দেখে নুসরাত দৌড়ে এসে চিনিকে জড়িয়ে ধরল। চিনি নুসরাতকে সামনে পেতেই মনের ভেতর সব অভিমান প্রকাশ করতে শুরু করলো। চিনি বাচ্চাদের মতো জোরে জোরে কান্না করে বলছে, নুসরাত, জানিস নিনয় ভাই আমার মেরেছে। ভাগ্যিস আপু নেই, নয়তো আজ আমার আপুর গায়েও হাত তুলতো। আমি ভুলেই গিয়েছিলাম যে সম্পত্তির এবং 18 বছর বয়সে এমপির পদ পেতে পুরো নির্ণয় কুঞ্জের উপর রিভলভার ধরতে পারে, সে আর কি করতে পারবে না। কান্নার হেঁচকির জন্য পুরো কথাটা সম্পূর্ণ করতে পারল না। তবে সেই অন্ধকার কক্ষে থেকে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ ভেসে এলো। ইট ইজ ইয়োর ডেস্টিনি মাই ফিউচার। আদৌ কি সেই রক্তিম বর্ণের নিষ্ঠুরতর মানব চিনির অভিমানে ঘেরা অভিযোগগুলো শুনেছে? শুধু নির্ণয় নয়, এই অভিমানের সাক্ষী আরও 3 জন এত সময় যাবৎ নিচে দাঁড়িয়ে থেকে সেই নিষ্ঠুরতম ব্যক্তির জঘন্য কাজের অভিজ্ঞতা প্রকাশ করছে। সেই 3 জন কিন্তু কারো সাহস হয়নি উপরে যাওয়ার। জিয়াং, তিনা এবং আদনানের উদ্দেশ্যে বলল, হোয়াট ইজ দ্য প্রবলেম? ইনসি কেন করছে চিনচিনের সাথে এমন? আদনান, তিনা নিশ্চুপ, কারো মুখে কোনো শব্দ নেই, হয়তো বলার মতো বাক্য নেই। চিনির জন্য তো খারাপ, আদনান এবং তিনারও লাগছে, কিন্তু করার মতো কিছু নেই। নুসরাত চিনিকে ফ্লোর থেকে উঠিয়ে দাঁড় করিয়ে ভাবল, আগে চিনিকে সামলাতে হবে, নয়তো যে কোনো সময় চিনি সেন্সলেস হয়ে যেতে পারে। নুসরাত করুণ কণ্ঠে চিনির উদ্দেশ্যে বলল, আগে রুমে চল, তারপর সব শুনবো। বয়সের তুলনায় নুসরাতের মাঝে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন থাকা মেয়েটা। নিচে 3 ব্যক্তির মধ্যে পিনপতন নীরবতা অন্তিম মুহূর্ত চলছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ধূপধাপ শব্দে 3 জনের ধ্যান ভাঙল। সকলের সম্মুখে এসে দিভানে বসে নির্ণয় পায়ের জুতোর ফিতা বাঁধছে। জিয়াং হঠাৎ করে প্রশ্ন ছুড়ল, কোথায় যাবি এনসি? কার রাইটিংয়ে যাব?
টিনা ফিসফিসে আদনান এবং জিয়ানের উদ্দেশ্যে বলল, ব্রোর কি জীবনের মায়া নেই? সকাল বিকেলে এমনকি মাঝরাতেও বাইক রাইডিং, কার রাইডিং মতো ডেঞ্জারাস কম্পিটিশন এনজয় করে। তারপরে শীতলা আবহাওয়া, বরফে ঢেকে যাওয়ার উঁচু নিচু পাহাড়ি রাস্তায়। আদনানও টিনার মতো ফিসফিসিয়ে বলল, সিরিয়াসলি, বাইক রাইডিং কিংবা কার রাইডিংয়ের মতো ডেঞ্জারাস গেম কখনো এনজয় করার মতো প্ল্যাটফর্ম হয় বুঝি? টিনা আর আদনানের বাইক রাইডিং কিংবা কার রাইডিং নিয়ে প্রবল কৌতূহল ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ দেখে জিয়াং সবার উদ্দেশ্যে উচ্চ কণ্ঠেই বলে উঠল, তোরা তো জানিস না, আই অ্যাম ফেমাস অ্যান্ড ডেঞ্জারাস বাইক বিএস কার রাইডার। আর ইউ কিডিং মি? আর ইউ কিডিং মি? নো, আই অ্যাম সিরিয়াস। টিনা আর আদনান একবার নির্ণয়ের দিকে আর একবার জিয়াংয়ের দিকে তাকাচ্ছে। নির্ণয় নির্বিকারে নিজের কাজে ব্যস্ত। আদৌ সবটা নির্ণয়ের কান অব্দি পৌঁছেছে কিনা বোঝা মুশকিল। জিয়াং নিজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আবারও বলতে শুরু করলো, ফিনল্যান্ডে আন্তর্জাতিক বাইক রেসিং কম্পিটিশনে আমিও এনসির সঙ্গে পার্টিসিপেট করছি। জিয়াংয়ের ননস্টপ কথা শেষ হওয়ার আগে নির্ণয় ভ্রুকুচকে বিরক্তিকর মুখভঙ্গিমা নিয়ে বলল, ইয়েস, হি ইজ দ্য বেস্ট অ্যান্ড ডেঞ্জারাস বাইক রাইডার, আই নো। তুই যেন কত নম্বর উইনার হয়েছিলি? নির্ণয়ের মুখে জিয়াংয়ের প্রশংসা শুনে জিয়াং খুশিতে আপ্লুত হয়ে বলল, 20 নাম্বার। নির্ণয় দ্বিতীয়বারের মতো জিয়াংয়ের প্রশ্ন করল, ফিনল্যান্ডে আন্তর্জাতিক কম্পিটিশন প্ল্যাটফর্মে জয়েন হয়েছে কতজন? 20 রাইডার। কেন, তুই জানিস না? জিয়াং কথাটা শেষ হওয়ার আগেই টিনা আদনানের দ্য গ্রেস অফ হ্যাভেন কাঁপানো হাসি ভেসে এলো। জিয়াং হাসির শব্দ শুনে ওদের দিকে ফিরতেই দোতলার করিডোর চোখে পৌঁছালো। নুসরাত টিনা এবং আদনানের সাথে দলবদ্ধ হয়ে উপরে দাঁড়িয়ে হাসছে। জিয়াং মিনিট খানিক সময়ের মধ্যেই বোকা বনে গেল। জিয়াং ব্যাপারটা বোধগম্য হতে খানিকটা সময় লেগেছে। নুসরাত পানির গ্লাস হাতে নিয়ে হাসতে হাসতে চিনির রুমে প্রবেশ করলো। হঠাৎ করে চিনির কান্না থেমে গেল নুসরাতকে এমনভাবে হাসতে দেখে। চিনি কপাল কুঁচকে বলল, আমি কান্না করছি আর তুই এভাবে হাসছিস? আরে আমি তোর কান্না দেখে হাসছি না, তাহলে কেন হাসছিস? আগে পানিটা খেয়ে নে, তারপর বলছি কেন হাসছি। তুই শুনলে তুইও হাসবি। কথাটা বলেই নুসরাত আবারও হাসতে শুরু করলো। জিয়াংয়ের এত সব প্রশংসা সব কিছু যেন 1 মিনিটে ফিনিশ হয়ে গেল। জিয়াং মনে মনেই মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায়। আদনান নির্ণয়কে প্রশ্ন করলো, ওয়াই আর ইউ অ্যান্ড দ্য গেম ব্রো? বাইক অ্যান্ড কার রেসিং ভেরি রিস্ক ইউর লাইফ। নির্ণয় তির্যক হাসলো। কাঁধ দুটো সামান্য উপরে তুলে বাঁকা হেসে ভাবলেশীন মুখে বলল, আই নো, বাট রাইডিং ইজ ভেরি অ্যামেজিং গেম। এটা আমার পেশা না, বাট দিস ইজ মাই নেশা। জিয়াং মনে মনে বলল, নিজে তো মরবে না, সবসময় আমাকে মারার প্ল্যান করবে। কবে যেন এই হতচ্ছাড়ার জন্য আমি মরে যাই। জিয়াং আকাশ পাতাল ভাবনার মাঝেই নির্ণয় বলল, জিয়াং, আমার সাথে চল। নির্ণয়ের কথা শেষ হতেই জিয়াং বুকে হাত রেখে বলতে শুরু করলো, রাত থেকে শরীরটা কেমন যেন লাগছে, মাথা ব্যথা, শ্বাস নিতে পারছি না। এখন তো আবার বুকে ব্যথা করছে মনে হচ্ছে, হার্ট অ্যাটাক করবো। পানি পানি দেখে ও আমায়। জিয়াং এইরকম অভিনয় করতে করতে কাউচে শুয়ে পড়লাম। নির্ণয় বিরক্ত হয়ে ভ্রুকুচকে বলল, ভালো মানুষের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যা। বাকি রোগ অ্যান্ড অসুস্থতার কথা গাড়িতে বসে শুনবো। স্ট্রেচার, হুইল চেয়ার, অক্সিজেন সিলিন্ডার দিয়ে যদি তোকে নিয়ে যেতে হয় তাহলে তোকে নিয়ে যাব। নির্ণয়ের কথা শুনে জিয়াং শোয়া থেকে উঠে দাঁড়ালো প্যাঁচার মতো মুখ করে। অন্যদিকে টিনা আর আদনান ঠোঁট টিপে হাসছে। নির্ণয় দ্রুতগতিতে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে হনহন করে বেরিয়ে গেল। দ্য গ্রেস অফ হ্যাভেন। চিনির হেঁচকি তোলা অনবরত কান্না কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছে। নুসরাত তার হাতে থাকা গ্লাসটি চিনির মুখের সামনে বাড়িয়ে দিল। চিনি নুসরাতের হাত থেকে গ্লাসটি নিয়ে ঢকঢক করে পানিটুকু খেয়ে গ্লাসটা খালি করে নুসরাতের হাতে দিল। মিনিট খানিক সময় নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নুসরাতের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো চিনি। নুসরাত বলল, আরে আরে এভাবে তাকিয়ে আছিস কেন? তাকিয়ে থাকবো না তো কি করব? এভাবে না হেসে আবার বল হাসির কারণ কি? নুসরাত চিনির পাশে বসে জিয়াংয়ের বোকামির কাহিনীগুলো বলছে আর হাসছে। চিনি পুরো ঘটনা শুনে নুসরাতের সঙ্গে তালে তাল মিলিয়ে হেসে ফেলল। চিনি হাসি থামিয়ে মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তায় মগ্ন হয়ে অন্যদিকে তাকিয়ে আনমনে বলে ফেলল, আমি তো মনে করেছি ওই রাক্ষসটা আবার কি যেন করেছে। রাক্ষসকে? নির্ণয় ভাইয়া। মাম্মাম ছোটবেলায় ঠিকই বলেছে উনি রাক্ষস। নির্ণয় ভাইয়ার কাছে যাওয়া মানে নিজেকে রাক্ষসের হাতে তুলে দেয়া। তোর নির্ণয় ভাইয়ার বিহেভিয়ার এত ভয়ঙ্কর কেন চিনি? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আগে জানলে ফিনল্যান্ডে আসার কথা স্বপ্নেও ভাবতাম না।
আমি জানতাম নাকি নির্ণয় ভাইয়া ফিনল্যান্ডে আছে। তোর নির্ণয় ভাইয়ের লুকস ভেরি ডিফারেন্ট। হেয়ার স্টাইল, কথা বলার স্টাইল, বডি ফিটনেস, মানুষটা দেখতে একেবারেই অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠনমূলক দিক ভিন্ন ধাঁচের, চেহারা এবং সব কিছুতে ফিনল্যান্ডের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে বাংলাদেশি, কিন্তু অ্যাটিটিউড অ্যাক্টিভিটি দেখে মনে হয় কোনো এক ফিনল্যান্ডের সম্ভ্রান্ত বংশের উত্তরাধী। নির্ণয় ভাইয়ের বাবা ফিনল্যান্ডের নাগরিক, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। মিঠি আপু কোথায়? মিঠি আপু তো তোর সাথেই এসেছে। নুসরাতের প্রশ্নে চিনি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মিঠি আপু হেলসিঙ্কি শহরে গেছে 2 দিন হয়েছে, এখনো পর্যন্ত আপুর কোনো হদিস পাইনি। পিমি খুঁজে পাচ্ছি না পিমিকে, পিমিও নিরুদ্দেশ। মামামের সাথে যোগাযোগ করার উপায় নেই। সবকিছুর ঊর্ধ্বে আমার মনে হয় আমি দ্য গ্রেস অফ হেভেনের গোলক ধাঁধায় আটকে পড়ে গেছি। নুসরাত আশ্চর্য নয়নে চিনির দিকে তাকিয়ে আছে। মুখ থেকে টু শব্দটাও বের হচ্ছে না। মুহূর্তের মধ্যে চিনি আচমকা চেঁচিয়ে বলল, নুসরাত তোর ফোন কোথায়? এখনই মামামকে কল দিব। আমি থাকবো না এই নিষিদ্ধকর সিংহের গুহায়। মামাম জেনে শুনে কি করে পারলো আমায় এখানে পাঠাতে? দ্য গ্রেস অফ হ্যাভেনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদনান ভাইয়া আমার থেকে ফোন নিয়ে চলে গেছে। মামাম প্রমিস করেছে তোদের ফিনল্যান্ডে পাঠাবে। তোদের পাঠালো ঠিক, কিন্তু আমার সাথে যোগাযোগ কেন করছে না? তোদের আসার সময় মামাম তোদের সাথে দেখা করেনি কিংবা তোদের কাছে কিছুই বলেনি? আমাদের সাথে আন্টির দেখা হয়নি। ইনফ্যাক্ট আমি এটাই জানতাম না আজ আমরা ফিনল্যান্ড আসব। এয়ারপোর্টে আসার 30 মিনিট আগে জেনেছি। খানিকক্ষণ নীরবতার পর চিনি জিজ্ঞেস করল নুসরাতকে, তিনা আদনান এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমার সাথে দেখা কেন করলো না? ওদের কাছে তো ফোন থাকবে। ভাই আর টিনা তো বাসায় নেই। এমনও তো হতে পারে তোর নির্ণয় ভাইয়া সবার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে, নয়তো ভাই কেন আমার কাছ থেকে ফোন নিয়ে যাবে? চিনির সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে, যেমনটা 8 বছর আগে হয়েছিল। কিন্তু তখন তো সে ছোট ছিল, এখন তো সে ছোট নেই। কী করে মেনে নেবে এত সব? মাথার যন্ত্রণায় সব কিছু অসহ্য লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ার সব থেকে শীতলতম দেশ হলো ফিনল্যান্ড। শীতকালে এই দেশের তাপমাত্রা থাকে 0 ডিগ্রি থেকে -45 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের উত্তর প্রান্তে ফিনল্যান্ডের মানুষ নিজেদের জীবনযাত্রা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। তারাই নাকি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। কন্টেন্ট ম্যানেজার সালা হুনকাভুয়ারি মনে করেন, ইচ্ছাশক্তি প্রতিরোধের ক্ষমতা ও প্রকৃতির প্রতি অগাধ শ্রদ্ধার কারণে ফিনল্যান্ডের মানুষ নিজেদের সুখী বলে মনে করেন। শীতের উত্তাপ বরাবরই বেশি, যেমনটা আজ 40 ডিগ্রি তাপমাত্রা ক্রমশ পেরিয়েই চলেছে। এই শীতল আবহাওয়া 40 ডিগ্রি তাপমাত্রা বরফে ঢেকে আসা রাস্তায় এক যুবক হুট করে রাস্তা ক্রস করে চলে গেছে। মিনিট খানিক সময় পর আবারও বেশ কয়েকটা বাইক ভোঁ ভোঁ আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তায় সেকেন্ড খানিক সময় ব্যয় করে রাস্তা অতিক্রম করে চলে গেছে। বাইকগুলো এতটা তাড়াতাড়ি চলে গিয়েছে যে চোখের পলক ফেলার সময়টুকু উঠতে পেল না। অত্যাধিক মানুষের হইহুল্লার রাস্তার 2 সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমে বরপেটিকার রাস্তাটি ঝাঁকঝমক করে তুলছে। বাইকগুলো ক্রমশই রাস্তা ক্রস করতেই সবাই এনসি বলে জয় জয়কার করে উঠছে। সবার চেহারা পর উচ্ছ্বাস দেখে যে কেউ বাইক রেসিংয়ের প্রতি দুর্বলতাবোধ প্রকাশ করবে। মাঝরাতে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কৌতূহল নিয়ে সেখানে টিনা ও আদনান উপস্থিত। টিনা বলল, এরকম ঠান্ডা আবহাওয়ায় কি করে দ্রুত গতিতে রাইড করছে এরা? আদনান কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা শুনতেই হাঁটার গতি থামিয়ে দিল। আদনান দাঁড়িয়ে থেকে প্রহর গুনছে ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়, কারণ নির্ণয় সিনহা চৌধুরী এখানে উপস্থিত। কম্পিটিশনের রানিং পয়েন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এনসির জয়ধ্বনির সাথে কিছু শোরগোলের শব্দ ভেসে আসছে। টিনা আর আদনান প্রথমে ব্যাপারটা পাত্তা না দিলেও হঠাৎ করে কানে ভেসে আসলো নির্ণয়ের ভয়ঙ্কর শব্দ, You bloody bastard! বলেই হাতের হেলমেট কারো মাথায় সজোরে আঘাত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তবু থামার বিরতি না টেনে উড়াধুরা শক্ত হাতের মুখ বরাবর ঘুষি মেরেই যাচ্ছে। হাতের শিরা উপশিরাগুলো ক্রমশই দৃশ্যমান হয়ে উঠেছে। অজস্র রক্তপাতে চারপাশে রক্ত বন্যা বয়ে উঠেছে। আদৌ কি নির্ণয়ে সেই হুঁশ আছে বিপরীতে মানুষটি বেঁচে আছে কিনা? আদনান টিনা দৌড়ে এসে পরিস্থিতির এমন হাল দেখে দুজনের হুঁশ উড়ে গেছে। 2 জন স্ট্যাচুতে পরিণত হয়েছে। নির্ণয়ের সঙ্গে জিয়াংও রেসিংয়ে পার্টিসিপেট করেছিল। যখনই নির্ণয়ের কার্যকলাপের বেগতিক দেখেছে
তখন থেকে নির্ণয়কে থামানোর প্রচেষ্টা করে যাচ্ছে। নির্ণয়ের বলা বাহুল্য শক্তির কাছে বারংবার জিয়াং ব্যর্থ হচ্ছে। জিয়াং পেছনে তাকাতেই তিনা আর আদনানকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল, শালা, ড্রামা দেখা শেষ হলে এনসিকে ধর প্লিজ, নয়তো পাবলিক প্লেসে মার্ডার করে বসবে। নির্ণয়ের এমন কার্যকলাপে চারপাশের মানুষ বিস্ময়কর নজরে সবটাই দেখছে। যখনই গেমের মধ্যে হঠাৎ কেউ রুল ব্রেক করে তখনই নির্ণয়ের মস্তিষ্ক বিগড়ে যায় কিংবা অন্য দুনিয়ার অধীনে চলে যায়। সবাই ভাবে এইসব নির্ণয়ের উত্তেজনার কারণে হয়, নিজের রাগকে সংযত করতে না পারার কারণ। কিন্তু নির্ণয়ের মাঝে রুলস ভেরি ইম্পর্ট্যান্ট। আর যখনই কেউ গেমের মধ্যে রুল ব্রেক করে তখনই নির্ণয় নিজেকে কন্ট্রোল করতে পারে না। জিয়াংয়ের কথাই হুঁশ ফিরল তিনা আর আদনানের। জিয়াংয়ের সাথে তিনা আর আদনান নির্ণয়কে সামলানোর প্রচেষ্টায় লেগে পড়ল। নির্ণয়ের বলবাহুল্য শরীরে সরাতেই মিনিট খানেক সময় ব্যয় হয়েছে। যার উপর এত সময় ধ্বংসলীলা চলেছে সেই ব্যক্তির রেসিং পরিহিত পোশাকে আধমরা শরীরটা দৃশ্যমান হলো। দ্য গ্রেস অফ হ্যাভেন। নিশ্চিতে ঘুমের অতলে ডুবে আছে 17 পেরিয়ে কিছুদিন পর 18তে পা দেবার অষ্টাদশীর দোরগোড়ায়। নিপুণ নিষ্পাপ চেহারা, ঘুমের অতলে বিভোর, অজস্র কান্নার বহিঃপ্রকাশে কখন ঘুমিয়েছে তার ঠিক নেই। পরনে পাতলা জর্জেট এবং আড়ি কাজের চুড়িদার। চিনি ঘুমের মধ্যে কিঞ্চিত পরিমাণ নড়ে ওঠে। ঘুমো ঘুমো চোখে শরীরে কিছুটা কাঁপুনি অনুভব করে এবং সেই সাথে পেটে খিদে অনুভব হয়। মুহূর্তের মধ্যে আচমকা চিনির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো চিনি। ঘুম ঘুম চোখে এলোমেলো তাকিয়ে নিজের স্থান বিবেচনা করে ডান হাতটা পেটে রেখেছে। আর সহ্য হচ্ছে না এই নির্লজ্জ খিদেকে। রাতে অনেকবার নুসরাত ডিনার করার কথা বলেছে, কিন্তু নির্ণয় ভাইয়ার ওপর রাগ করে নিজের সাথে নিপুণ মনোবাসনা স্থাপন করেছে। নির্ণয় ভাইয়ার বাসার একটা দানাও মুখে দিবে না। তবে ক্ষুধা কি সেই মনোবাসনা বোঝে? পেট পূজা সবচেয়ে বড় পূজা। চিনি আর সহ্য করতে না পেরে দ্রুত গতিতে কক্ষ থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছে। চিনি সামনের দিকে তাকাতেই কালো ছায়ার মতো কিছু একটা দেখে ভয়ে আতঙ্কে ওঠে। চিনি কিছু একটা ভেবেই আরেকটু সামনে এগিয়ে যেতেই মিনিটখানেক টাইম লাগলো বুঝতে। কিচেনে নির্ণয় ভাইয়া কিছুক্ষণ আগে ভূত ভেবে যতটা ভয় পেয়েছে তার থেকে দ্বিগুণ ভয় এখন নির্ণয়কে দেখে পাচ্ছে। নির্ণয় পরনে কালো হুডি এবং কালো ট্রাউজার, হাতের ট্যাটুগুলো দৃশ্যমান। মুহূর্তেই চিনি নির্ণয় রুমে সেই ভয়ঙ্কর কথা ভাবতেই হাজারো ভয় মনে হানা দিচ্ছে। খেতে ভুলে যেই মুহূর্তে চিনি পালাতে যাবে তখনই অনুভূতিহীন গম্ভীর কণ্ঠে ভেসে এলো, জায়গা থেকে এক পা নড়বি না, দিস ইজ মাই অর্ডার। চিনি ভয়ে ভয়ে স্থির হয়ে দাঁড়ালো। বার কয়েক শুষ্ক ঢোক গেল। নির্ণয় নিজের মুভমেন্ট চেঞ্জ করে পকেটে হাত দিয়ে চিনির দিকে তাকালো। নির্ণয় ভ্রু কুচকে কপালটা সূক্ষ্ম ভাঁজ করে বলল, আমায় দেখে ভালো ছিলি কেন? চিনি ভয়ে নিশ্চুপ হয়ে আছে। শরীর খানিক সেকেন্ড পর পর কাঁপুনি দিচ্ছে। তবে এটা শীতের উত্তাপে নাকি ভয়ে বোঝা দেয়। নির্ণয় শুষ্ক নজরে চিনিকে ভালো করে লক্ষ্য করতেই দেখতে পেল চিনির চোখগুলো লাল হয়ে ফুলে আছে, লম্বা চুলগুলো এলোমেলো, কেবলই নিস্তব্ধতায় চেহারাটা শুকিয়ে আছে। কয়েক ঘন্টার মধ্যে গাল দুটোতে 5 আঙুলের শক্ত হাতের ছাপ দেখা যাচ্ছে। নরম তুলতুলে আদুরে গালে রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে। নির্ণয়ের ভিতরে কেমন যেন যন্ত্রণা অনুভব হচ্ছে চিনির বিভীষিকাময় অবস্থা দেখে। নির্ণয় বলল, চিনি আমার কাছে আয়, মারবো না তোকে। নির্ণয়ের মুখে 8 বছর পর চিনির নামটা শুনে চিনির হৃদস্পন্দন বেড়ে গেল। অষ্টাদশীর কাছে এই অনুভূতির নাম বড্ড বেশি অজানা। কিছু একটা শক্ত টান অনুভব করলো চিনি। নির্ণয় কথাটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে চিনি বাধ্য মেয়ের মতো নির্ণয়ের কথা অনুযায়ী নির্ণয়ের সামনে এসে দাঁড়ালো। নির্ণয়ের মনে হলো সে 8 বছরের আগে চিনিকে দেখছে, যার বয়স ছিল 10 বছর। ঠিক এমনভাবে নির্ণয়ের দিকে নির্দেশনা অনুযায়ী চলত এবং মানত। নির্ণয় সেটা মনে করেই ঠোঁটের কোণে হাসি খেলে গেল। পর মুহূর্তে চিনির উদ্দেশ্যে বলল, প্যারিস এবং কফি আছে, খেয়ে নে। নির্ণয়ের ভয়ে আর পেটের ক্ষুধায় চিনি প্যারিসের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে নির্ণয় বলে উঠল, প্যারিসে মাশরুম নেই? কথাটা চিনির কর্ণপাত হতেই তড়িৎ গতিতে নির্ণয়ের চোখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। নির্ণয় ব্যাপারটা বুঝতে পারা মাত্র একগাল হেসে চলে যাচ্ছে। মাশরুমে চিনির অ্যালার্জি ছোট থেকেই, কিন্তু এটা তো 2 জন ব্যক্তি ছাড়া অন্য কেউ জানে না, এমনকি মিঠিও নয়। তাহলে নির্ণয় ভাইয়া কী করে জানলো? অহনাকুঞ্জ চৌধুরী কখনো নির্ণয় কুঞ্জে
মাশরুম অ্যালাউ কিংবা নিয়ে আসতে দেয়নি, তাই চিনির কখনোই খাওয়া হয় না। সুতরাং চিনির এই রোগ সম্পর্কে কেউ জানেও না। চিনি এত কিছু না ভেবে চেয়ার টেনে বসে যেতেই পুরো রুমের দিকে তাকিয়ে নির্ণয়ের দিকে তাকাতেই দেখতে পেল নির্ণয় সিঁড়ির সামনে গিয়ে কী যেন ভেবে চিনির দিকে তাকালো। আবার দুজোড়া নয়ন একত্রে হতেই চিনির হৃদস্পন্দনে উপস্থিত অনুভব করলো। চিনির চোখ অন্যদিকে সরিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, আমি একা থাকতে পারবো, ভয় করছে না আমার। তো কি করে বুঝলে আমি তোর ভয় পাওয়ার কথা ভেবে দাঁড়িয়ে গেছে? চিনি কিছুটা অবাক হলো। চিনি মনে মনে ভাবছে, আমি কি করে বুঝলাম? আমি ভয় পাবো ভেবে নির্ণয় ভাইয়া দাঁড়িয়ে গেছে। নির্ণয় সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে বলল, প্যারেসটা পুরো শেষ করে উঠবে। নির্ণয় কথা শেষ হতেই চিনি বলে উঠল, আসছে আমায় আদর দেখাতে। কথাটা নির্ণয় কান অব্দি পৌঁছাতেই পা ঝোড়া থেমে গেছে। ভ্রু কুচকে চিনির দিকে ফিরে বলল, আমি তো জানতাম না তুই এত বড় হয়ে গেছিস, কোনটা আদর এটাও চিনে ফেলেছিস। চিনি ভয়ে ঠক গিলল। মিঠি যখন চিনিকে বকা দিত, এর কিছুক্ষণ পর যখন চিনির রাগ অভিমান ভাঙাতে আসতো, ঠিক তখনই চিনি মিঠিকে বলতো হাসছে আবার আদর দেখাতে। আজও ঠিক তেমনটা হয়েছে। চিনির মুখ ফসকে কথাটা বের হয়ে গেছে। চিনির খাওয়া শেষ করা অবধি নির্ণয় সিঁড়িতেই দাঁড়িয়েছিল। চিনি রুমে গিয়ে দরজা অফ করার সঙ্গে সঙ্গে কিছু প্রতিধ্বনি শোনা গেল। আই এম ওয়েটিং ফর ইউর স্পেশাল ডে। ইউরোপের উত্তর প্রান্তে ফিনল্যান্ডের মানুষ নিজেদের জীবনযাত্রা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। তারাই নাকি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। কন্টেন্ট ম্যানেজার সালা হোনকুয়াভারি মনে করেন ইচ্ছাশক্তি, প্রতিরোধের ক্ষমতা ও প্রকৃতির প্রতি অগাধ শ্রদ্ধার কারণে ফিনল্যান্ডের মানুষ নিজেদের সুখী বলে মনে করেন। সেই সঙ্গে সুস্বাদু খাদ্যও রয়েছে। সালাহ হোনকুয়াভারি সপরিবারে লেকের ধারে বসে খাওয়া দাওয়া করেন। সন্ধ্যায় স্যামন মাছ ও কয়লার চুলোয় শেখা সবজি খাওয়া হচ্ছে। এটাই এদেশের নিত্যদিনের চলন। আকান ইয়েফি হ্রদ ফিনল্যান্ডের একেবারে উত্তরে ল্যাপল্যান্ড অঞ্চলে অবস্থিত। এই প্রত্যেক পরিবারের কাছে জায়গাটি স্বপ্নের মতো। সালা বলেন, এই টিলা আমার খুবই পছন্দের। এই নিঃস্বর্গ আমার আত্মা ছুঁয়ে যায়। চূড়ার উপর দাঁড়ালেই বিস্তীর্ণ প্রান্তর দেখতে পায়। নিজেকে অতি ক্ষুদ্র ও তুচ্ছ মনে হয়। তাই তো ফিনল্যান্ড সুখী দেশ। দেখতে দেখতে 3-4 দিন পেরিয়ে গেছে। মিঠি হেলসিঙ্কি শহরে আছে। মাথা ভর্তি টেনশন, আশেপাশে উটকো ঝামেলা, সব মিলিয়ে মিঠির নাজেহাল অবস্থা। মিঠির মনে হাজারখানে প্রশ্ন বাসা বেঁধেছে। হঠাৎ করে হেলসিঙ্কি শহর থেকে ফিনল্যান্ড মেইন টেলিগ্রাফে পৌঁছানোর মেট্রো রেল অফ। ট্যাক্সি ওভার ফিনল্যান্ড মেইন টেলিগ্রাফে যেতে রাজি হচ্ছে না। হেলসিঙ্কি আসার পথে মেট্রোতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এটা কি করে বিশ্বের সুখী দেশ হতে পারে? মিঠি এটাই ভেবে পাচ্ছে না। তারপর সেই মিস্টেরিয়াস ব্যক্তি পিছু নেওয়া এবং সর্বপ্রথম ও সর্বশেষ মাম্মামের সাথে যোগাযোগ করতে না পারা, সব কিছুই কি মিরাক্কেল? মিঠির মাথার প্রশ্নগুলো বারংবার ঘুরপাক খাচ্ছে। নিজেকে বড্ড বেশি অসহায় লাগছে। বারংবার মস্তিষ্কে একটা কথা বিচরণ করছে। মিঠি মেইন পয়েন্টে বড় ধরনের ব্ল্যান্ডার করে ফেলেছে। মিঠি 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে বসে আছে। মিঠি কী করে পারলো এত বড় ভুল করতে? মুহূর্তেই মিঠির মাথায় চিনিকে দিয়ে আসা ফোনের কথা মনে পড়ল। হেলেনসিককে আসার আগে মিঠি পিমিকে না দেখে চিনির কাছে একটি ফোন দিয়ে এসেছে। মিঠি ভাবছে, আমি তো চিনিকে বলে এসেছি যে কোনো সমস্যার সম্মুখীন হলে সাথে সাথে আমাকে কল দিবি। ফোনে এদেশে সিম দেওয়া আছে, শুধু পিমিকে বারণ করেছিলাম বলতে। মিঠি সঙ্গে সঙ্গে চিনির দেওয়া ফোন নাম্বারে কল করে যাচ্ছে। রীতিমতো কলের আনসার হিসেবে ফোন সুইচড অফ বলছে। শতবার প্রচেষ্টার পর এক আনসার বারংবার আসাতে মিঠি বিরক্ত হয়ে বলে উঠল, একটা গাধারামকে দিয়ে এসেছিলাম ফোন, যে বাংলাদেশে থাকতে নিজের ফোনের খবর রাখতে পারে না। সে আমার দেওয়া ফোনের খোঁজ খবর রাখবে কি করে? কিছু বললেই বলবে ভুলে গেছি, মনে থাকে না। দ্য গ্রেস অফ হ্যাভেন। ফিনল্যান্ডের অন্ধকার পেরিয়ে নগদিগন্তের সূচনা হয় ধরণীতে। এক নতুন সকালের সূচনা হয়েছে, যেখানে বাংলাদেশের মতো পাখির কিচিরমিচির সুর নেই, সূর্যের আলো নেই, সকল অনুভবের কোলাহল নেই। তিনা নাইট ড্রেস পরে সিঁড়ি দিয়ে নামছে আর হাই তুলছে। সামনে তাকাতেই আদনানকে এই ডিভানে বসে প্রেম আলাপে ব্যস্ত দেখল। আদনান কিশোর একটা শব্দ শুনতেই পিছনে ফিরল। পিছনে ফিরে তিনাকে নাইট ড্রেস পরা দেখে নাক সিটকালো। আদনানের নাক সিটকানো দেখে তিনা কপাল কুঁচকে বলল, তো তাও পড়ার মতো যথেষ্ট কিছু পড়ে আছি, কিন্তু তোর গার্লফ্রেন্ড পাবলিক প্লেসে পড়ার মতো হাজার কিছু থাকতেও না পড়ার মতো কিছু পড়ে থাকে। কথাটা বলেই কিচেনের দিকে এগিয়ে যাচ্ছে।
টিনার বাচ্চা, তোকে আমি এখন কিছু বলেছিলাম নাকি? তুই আমার গার্লফ্রেন্ডের পেছনে লাগলি কেন? তোর গার্লফ্রেন্ডের পিছনে আমি লাগিনি, হাজার হাজার হ্যান্ডসাম ছেলেরা লেগে আছে। সেই দিকে নজর রাখ, আমার দিকে নজর না রাখে, বুঝেছিস? আমার দিকে নজর রাখার মানুষ খুঁজতেই তো ফিনল্যান্ডে এসেছি বেবি। আদনান এবার কান থেকে ফোন রেখে টিনার দিকে এগিয়ে গেল। কার জন্য ফিনল্যান্ড এসেছিস তুই? আমি তো জানতাম আমার ব্রোর জন্য এসেছিস। সেটা তোর না জানলেও হবে। বলেই ওপরের দিকে চলে গেল। আদনান আগের জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বড় সড়ো বোম ব্লাস্ট হয়েছে। নুসরতের সারা রাত ঘুম হয়নি। এই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এই পাশ করে নির্ঘুম রাত কাটিয়েছে। বাংলাদেশের সাথে প্রায় ঘন্টার ব্যবধান ফিনল্যান্ডের। নুসরত আর শুয়ে থাকতে পারছে না। নিজের ওপর বিরক্ত হয়ে এবার বিছানা থেকে উঠে বসলো। ডান পাশে তাকাতেই চিনিকে নিশ্চিন্তে ঘুমাতে দেখল। মেয়েটা সপ্তাহ 2-1-এর মধ্যে ফিনল্যান্ডের সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে। দিব্যি কী সুন্দর ঘুমাচ্ছে। কাল রাতে কী কান্নাটাই না করেছে, এমনকি রাতের ডিনারটা পর্যন্ত করেনি। নুসরত ড্রেসের ওপর শীতের পোশাক পরে নিচে যাওয়ার সিদ্ধান্ত নিল। নুসরত করিডোরে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই জিয়াংয়ের দেখা মিলল। জিয়াংয়ের পরিপাটি রূপ দেখে মনে হচ্ছে সে নুসরতের জন্য অপেক্ষা করছে। নুসরত জিয়াংকে দেখা মাত্র মাথা নত করে দাঁড়িয়ে আছে। জিয়াং নুসরতের কিছুটা সামনে এগিয়ে গিয়ে বলল, হাই, আই অ্যাম জিয়াং, দ্য ফেমাস বয়। জিয়াংয়ের কথা শুনতেই নুসরত অপ্রস্তুত হয়ে নিজের হাত কচলাচ্ছে। নুসরত অপ্রস্তুত হতে দেখে জিয়াং বলল, ডোন্ট প্যানিক, আই অ্যাম ফ্রি উইথ এভরিওয়ান। নুসরত নিশ্চুপ। নুসরতের কাছ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না। জিয়াং ফের বলতে শুরু করলো, তোমার মনে নেই কাল আমার রুমে আমাদের দেখা হয়েছিল? নুসরত এখনও নিশ্চুপ। এবার জিয়াং এর কিছুটা অপমান বোধ হলো। তারপরও আবারও নুসরতের উদ্দেশ্যে বলল, তোমার সাথে ফেস টু ফেস আলাপ হয়নি, তাই আলাপ করতে এসছি। কথাটা বলেই হাসি দিয়ে নুসরতের উত্তরের আশায় তাকিয়ে আছে। তবে নুসরতের ভাবভঙ্গিমা বিন্দু মাত্র পরিবর্তন হলো না, পূর্বের স্থানেই স্থির। জিয়াং বিরক্তি ভাব নিয়ে মিনমিনিয়ে আওড়ায়, ইমে কি শুধু হাসতেই জানে, ঠিকঠাক মতো কথা বলতে জানে না? কাল তো দিব্যি হাসলো। এই মেয়ে কি বোবা নাকি? কথা শেষ হওয়ার আগে পেছন থেকে আদনান বলল, কে বাবা? জিয়াং আদনানকে দেখে ঢোক গিলে মনে মনে বলল, বাংলাদেশের একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেইখানেই বাংলাদেশের ব্রিটিশরা উপস্থিত হয়। কি হলো বল, কে বোবা? আরে বোবা কখন বললাম? তুই ভুল শুনেছিস। আমি তোর বোনকে বলেছি এত ভোরবেলা কেন উঠেছ, কিছু লাগবে? তুই আমার বোনকে জিজ্ঞেস করার কে? জিজ্ঞেস করলে আমি করব। এনসি বলেছে সকলকে দেখে শুনে রাখতে, কখন কি প্রয়োজন হয় লক্ষ্য রাখতে। কিন্তু তুই এত সকালবেলা এইখানে কি করছিস? না মানে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিস? তোর অ্যান্সি তোকে যেমন বলেছে আমার বোনকে দেখে শুনে রাখতে, ঠিক তেমনই আমায়ও বলেছে তোকে দেখে শুনে রাখতে। তুই তো পিওর বয়, কখন কি করে ফেলিস বলা যায় না। জিয়াং হাসি হাসি মুখ করে মনে মনে ভাবছে, মনে হয় মিথ্যে ধরে ফেলেছে বাংলাদেশের ব্রিটিশ। আদনান নুসরতের উদ্দেশ্যে বলল, বুনু তুই রুমে যা। আশেপাশে ফিনল্যান্ডে অনেক শকুনের চোখ আছে, কখন যে চোচো মেরে নিয়ে চলে যাবে বলা যায় না। আমি তোর আর চিনির জন্য কফি নিয়ে রুমে আসছি। জিয়াং বোকার মতো শব্দটা উচ্চারণ করতে চাইল। শকুন? বাই এনি চান্স এটা কি আমায় বলল? চিনি ঘুম ঘুম চোখে নুসরতকে বিছানায় খুঁজছে, কিন্তু বিছানার কোথাও নুসরতের অস্তিত্ব পাওয়া যায়নি। এবার চিনি উঠে বসে চারপাশে চোখ বুলিয়ে নিল। না, কোথাও নুসরত নেই। এত সকালে মেয়েটা কোথায় গিয়েছে? চিনি এবার নুসরতকে খোঁজার জন্য তটস্থ গতিতে বিছানা থেকে নেমে কক্ষের বাহিরে গিয়ে করিডোরে দাঁড়ালো। চিনি মনে মনে ভাবছে, মেয়েটা আমায় না বলে একা রেখে কোথায় চলে গেল? ও তো জানে আমার এ বাসায় একা থাকতে প্রচণ্ড ভয় লাগে। এসব ভাবতে ভাবতে ডানের সিঁড়ির দিকে চোখ যেতেই চিনি ভয়ে শিউরে উঠল। ডান পাশের কক্ষগুলো অন্ধকার জগৎকে আঁকড়ে ধরে বেঁচে আছে। দিনের আলোতেই যদি এতটা ভয়ঙ্কর হয়, তাহলে রাতে সূর্য আলো না থাকাকালীন কী রূপে রূপান্তরিত হয় ভাবলেই ভয় পুরো শরীর আঁকড়ে ধরে। চিনি সেই রাতের জঘন্যতম মুহূর্ত মনে হানা দেয়। সেকেন্ডের মধ্যে চিনির শরীরে কেমন যেন অস্বস্তি হতে থাকে। ভয়ে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করছে। মুহূর্তেই সেদিন রাতের প্রত্যেকটা কথা মনে এবং মস্তিষ্কে কেমন যেন মাথাচাড়া দিয়ে ওঠে।
চিনির দম বন্ধ হয়ে আসছে। চিনি নিজের শরীরের বেহাল দশা দেখে সব ভাবনা চিন্তা পাশে রেখে সিঁড়ি দিয়ে নিচে নামছে। সিঁড়ির দিকে অগ্রসর হতেই আচানক নির্ণয়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ল চিনি। নির্ণয়কে হঠাৎ করে সামনে দেখে কিছুটা ভড়কে যায়। প্রণয়ের প্রথম সীমায় দাঁড়ানো দুজোড়া চোখ আবারও একত্রিত হলো। নির্ণয়ের চোখে চোখ পড়তেই চিনির আঁখি জোড়ানো অত স্থিরে রূপান্তর হয়ে গেল। দ্বিতীয়বার চোখে চোখ রাখার সাহস পেল না। লুক এট মি। দ্য গ্রেস অফ হ্যাভেনে নির্ণয়ের গম্ভীর রাশভারী কণ্ঠস্বর এপাশ থেকে ওপাশ এবং ওপাশ থেকে এপাশ ধ্বনি হয়ে ভেসে আসছে। সেকেন্ডের মধ্যেই চিনির শরীর কেঁপে উঠল নির্ণয়ের এমন উন্মাদ গর্জনে। চিনির সাহস হচ্ছে না দ্বিতীয়বারের মতো নির্ণয়ের চোখে চোখ রাখায়, যে চোখে চিনির জন্য শুধু ধ্বংস নির্ধারণ করে রেখেছে। আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করতে পছন্দ করি না, আর সেটা যদি হয় তোর ক্ষেত্রে, আই প্রমিস দ্য গ্রেস অফ হ্যাভেনের তাণ্ডব চলবে। নির্ণয়ের এমন গর্জে ওঠা ধ্বনির হুমকিতে দ্য গ্রেস অফ হ্যাভেনের সবাই নিচে উপস্থিত হলো। নুসরত নির্ণয়ের এমন রক্তিম চোখ দেখে চিনির মতো কাঁপাকাঁপি করছে। জিয়াং উপস্থিত হয়ে দেখল চিনির মতো নুসরতও ভয় কাঁপছে। জিয়াং নুসরতের কাছে এগিয়ে গিয়ে প্রশস্ত হেসে বলল, আরে তুমি চিনচিনের মতো ভয় পাচ্ছ? আমি আছি তো, মিনিটের মধ্যে সিচুয়েশন হ্যান্ডেল করে ফেলবো। আদনান জিয়াংকে সামনের দিকে ঠেলে দিয়ে বলল, সিচুয়েশন হ্যান্ডেল করবি ভালো কথা, ব্রোর সামনে গিয়ে কর, আমার বোনের কাছে কি? জিয়াং একবার সামনে এগোতে নির্ণয় ডান দিকে ফিরে রক্তিম চোখে তাকালো। নির্ণয় লাল রক্তিম চোখ দেখতেই জিয়াং দৌড়ে গিয়ে আদনান এবং নুসরতের পিছনে দাঁড়ালো। নির্ণয় সেকেন্ডের মধ্যে জিয়াংয়ের দিকে তাকিয়ে সেই রক্তিম চোখ পুনরায় চিনির ওপর আবদ্ধ করলো। চিনি ভয় ভয় নির্ণয়ের চোখে চোখ রাখলো। ভয়ে বার কয়েক সেই মায়াবী চোখের পলক পড়ল। চিনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি করেছি নির্ণয় ভাইয়া? চিনির মুখে ভাইয়া ডাকতে শুনতেই নির্ণয়ের চোখ চিনির ঠোঁটের নিচে থুতনির তিলের দিকে নজর গেল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করার প্রচেষ্টা চালালো। তারপর সেই রক্তিম চোখে চিনির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আহনা কুঞ্জ চৌধুরীকে আমায় জন্ম দিয়েছে? চিনি কাঁদো কাঁদো মুখ করে মাথা নাড়িয়ে না বলল, আমাকে জন্ম দিয়েছে মোহনা কুঞ্জ চৌধুরী। তাহলে আমি তোর ভাই হই কি করে? চিনি নিশ্চুপ। তিনা সবার পরে এসে আদনানকে জিজ্ঞেস করলো, ব্রোর কি হয়েছে? চিনির সাথে এমন কেন করছে? আদনান কিছু বলার আগে জিয়াং বলল, তোদের দেশে কি যুদ্ধ যেন হয়? 1971-এর যুদ্ধ। আরে না, আর একটা যুদ্ধ আছে তো, ওটার কথা জিজ্ঞাসা করছি। ব্রিটিশ শাসন যুদ্ধ? আরে এটা না। ওদের মাঝ থেকে নুসরত বলে উঠল, উনি প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছেন। ইয়েস, এটাই বলতে চেয়েছি আমি। তোরা কেউ বুঝলি না, ও ঠিক বুঝে গেছে। দেখতে হবে ব্যাপারটা। আমাদের মনে একটা টান আছে। টানাটানি পরে কর প্লিজ। এবার বল, যুদ্ধের সাথে চিনির আর ব্রোর কি সম্পর্ক? চিনি আর এনসির মধ্যে এখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলছে। জিয়াংয়ের কথা শেষ না হতে নির্ণয়ের প্রশ্নে সকলে হকচকিয়ে সামনে গিয়ে তাকালো। আই এম সারপ্রাইজ চিনি। মেয়েটি তোকে লুকিয়ে ফোন দিয়ে গেছে এবং সেই ফোন তুই এখন অব্দি লুকিয়ে রেখেছিস? উদ্বিগ্ন প্রশ্নে সচকিত হয়ে উঠল চিনি। জিয়াং এখন ফিসফিসিয়ে বলে উঠল, এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। চিনি ভয়ে আতঙ্কে বারে বারে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে। নির্ণয় রক্ত গরম চোখে তাকিয়ে বলল, মেয়েটি তোকে ফোন দিয়ে গেছে, হ্যাঁ কিংবা না? হ্যাঁ। ফোনটা এখন কোথায়? কোথায় রেখেছি মনে নেই। চিনির উত্তর শুনে নির্ণয়ের মাথায় ক্রমশই রক্তের প্রতিধ্বনি পাচ্ছে। চিনির কবজিতে শক্ত করে ধরে নির্ণয়ের কিছুটা কাছে নিয়ে আসলো। নির্ণয়ের শক্ত হাতের বাঁধনে এসে চিনি ফুপিয়ে কেঁদে দিল। মুখ দিয়ে কিছু বলবে তারও সুযোগ নেই। চিনির এমন অবস্থা দেখে জিয়াংয়ের বড্ড বেশি মায়া হচ্ছে। জিয়াং বলল, এনসি, আই অ্যাম রিকোয়েস্টিং ইউ। একরত্তি একটা মেয়ের হাতে ব্যথা পাচ্ছে মনে হয়, ছেড়ে দে প্লিজ। নুসরত জিয়াংয়ের সাথে বলে উঠল, ভাইয়া, চিনি অসুস্থ, যে কোনো সময় চিনি সেন্সলেস হয়ে যেতে পারি। ব্রো, চিনির অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল। সবার সাথে তাল মিলিয়ে আদনানও বলল, ব্রো, ফোনটা আমরা খুঁজে বের করছি, তুমি চিন্তা করো না, তুমি চিনিকে ছেড়ে দাও। এই তির্যক সমালোচনা নির্ণয়ের কোনো পরিবর্তন হলো না। আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবার কথা শুনে নির্ণয়ের হাতের শিরা উপশিরাগুলো ফুলে উঠছে এবং ক্রমশই রাগযুক্ত উত্তাপ ধাপে ধাপে বেড়ে উঠছে। নির্ণয় উঁচু স্বরেই বলল, ব্যথা পাওয়ার জন্যই ধরেছে, ওকে নিয়ে ভাবার জন্য আমি আছে। অনলি ওয়ান নির্ণয় সিনহা চৌধুরী। জিয়াং, আদনান, তিনা, নুসরত চুপ করে গেছে নির্ণয়ের কথা শুনে। নির্ণয়ের এমন অমানবিক আচরণে ধীরে ধীরে চিনি নির্ণয়ের বুকে হেলে পড়ল।
নির্ণয়ের বুকে চিনি হেলে পড়তেই রক্তিম চোখে বহিঃপ্রকাশ, উন্মাদনা, রাগ সব উধাও হয়ে গেছে চোখের পলকে। নির্ণয় ঠোঁট কামড়ে তির্যক হাসে। রহস্যময় চোখে চিনির দিকে তাকিয়ে সেকেন্ডের মধ্যে চিনিকে কোলে তুলে নিল। চিনিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে উঠে গিয়ে ডান দিকের কক্ষে প্রবেশ করলো। জিয়াং একবার দোতলার ডান দিকের কক্ষের দিকে তাকায়, তারপর পেছনে ফিরে টিনা, আদনান, নুসরাতের দিকে তাকাচ্ছে। মিনিটখানেক সময় ব্যয় হওয়ার পরও বিস্ময়কর পরিস্থিতি এখন অবধি স্বাভাবিক হলো না। টিনা আদনানের উদ্দেশ্যে বলল, ব্রোর মিনিটে মিনিটে মুড সুইং হয় কি করে? আই ডোন্ট নো। বলেই দিবানে গা হেলিয়ে শুয়ে পড়ল। টিনা কপাল কুঁচকে বলল, তোর মনে হয় না এরকম কন্টিনিউ হলে হিতে বিপরীত কিছু হতে পারে? এটা ব্রোর সামনে গিয়ে বলতে পারিস, আমার কাছে না বলে। ব্রো তো রুমেই আছে। আমি গিয়ে বললে তাহলে তোকে রেখেছি কি জন্য? তোর প্রপার্টির অর্ধেক ভাগ দেওয়ার জন্য। টিনা আর আদনানের ঝগড়া সামনে এগিয়ে নেওয়ার আগেই নুসরাত সমাপ্তির অনুরূপ হয়ে থামিয়ে দিল। নুসরাত উৎক্ষিপ্ত কণ্ঠেই বলল, তোরা থামবি প্লিজ। বাংলাদেশে ঝগড়া করে মন ভরেনি, ফিনল্যান্ডে এসে তোদের টেপ রেকর্ডার চালু হয়ে গেছে। নুসরাতের এইরূপ কথায় টিনা আদনান দুজন নিশ্চুপ হয়ে গেছে। তাদের মধ্যে নীরবতা বিরাজ করছে। জিয়াং এত সময় যাবৎ উল্লাস উচ্ছ্বাস মুখ করে দুজনের ঝগড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর মজা নিচ্ছিল। জিয়াংয়ের কাছে মনে হচ্ছিল সে থিয়েটারে বসে বসে দুটো অপছন্দ ক্যারেক্টারের ড্রামা দেখছে। শুধু মাঝখান দিয়ে ব্যাঘাত ঘটিয়েছে নুসরাত। নুসরাত ফের বলল, তোরা নিশ্চিন্তে কি করে ঝগড়া করছিস? আন্টি আমাদের এই জন্য ফিনল্যান্ডে পাঠিয়েছে নাকি? চিনিকে নিয়ে তোদের মধ্যে কোনো টেনশন নেই। চিনি সেন্সলেস হয়ে গেছে। তোরা কি এটা ভুলে গেছিস? চিনি মেল ফোবিয়াতে আক্রান্ত। চিনির মানসিক অবস্থা ভালো না, ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, যে কোনো সময় ট্রমার মধ্যে চলে যেতে পারি। টিনা এবং আদনানের মাঝে এখনও নীরবতা বিরাজমান। তবে জিয়াং মুখ ফসকেই বলে ফেলল, আমাদের আন্টি কেন নিয়ে আসবে? নিয়ে তো এসেছে অ্যান্সি। জিয়াং পুরো কথা শেষ করার আগেই টিনা জিয়াংয়ের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই জিয়াং চুপ হয়ে গেছে। জিয়াংয়ের এইরূপ কথা শুনে নুসরাত জিজ্ঞেস করল, এনসিকে আমাদের তো অহনা আন্টি পাঠিয়েছে, তাই না ভাইয়া? জিয়াংয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আদনান সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ বুনু, আমাদের তো অহনো আন্টি পাঠিয়েছে। জিয়াং আদনানকে ভয়াতুর কণ্ঠে ইশারা করেই বলল, আমার মুখ ফসকে বের হয়ে গেছে, আমি ইচ্ছে করে বলিনি। অপদার্থ একটা। নুসরাত নিশ্চুপে। তবে টিনা, আদনান, জিয়াংয়ের কোনো কিছুতেই নুসরাতের চোখ থেকে এড়ায়নি। তীব্র চোখে সবটা প্রখর করছে। আকার ইঙ্গিতে কথা বলা সবটাই ভালোভাবে লক্ষ্য করেছে নুসরাত। নুসরাত উগ্র কণ্ঠে বলল, আমি চিনির কাছে যাব, আমায় চিনির কাছে নিয়ে চলো। নুসরাতের কথায় টিনা এবং আদনান নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কেউ জেনে শুনে সিংহের গুহায় পা দিতে চায় না। কারো সাহস হলো না নুসরাতের সাথে যাওয়ার, কিন্তু জিয়াং এগিয়ে আসলো। জিয়াং ভাবছে কিছু মুহূর্ত আগে যে ব্লান্ডার করেছি, এরপর যদি টিনা আদনান আমায় পায় তাহলে আমার কপালে কি আছে আই হ্যাভ নো আইডিয়া। এই মুহূর্তে এখান থেকে পালাই, তারপর যা হবে দেখা যাবে। জিয়াং বলল, চলো আমি তোমায় নিয়ে যাই নুসরাত। যথাযথভাবে নুসরাত পেছনে ফিরে আদনানের দিকে তাকালো। আদনান এখনও নিশ্চুপ, তাই জিয়াংয়ের সাথে নুসরাত সামনে পা বাড়ালো। সেই অন্ধকার কক্ষ প্রতিটি মানুষেরই নির্দিষ্ট কিছু বিষয়ের ভয় উদ্বেগ কাজ করে। হয়তো এক একজনের ভয়ের কারণ ভিন্ন, কিন্তু এই ভয় পাওয়ার ফলে ব্যক্তির ওপর যে মানসিক এমনকি শারীরিক প্রভাব পড়ে সেসবের প্রতিটিই নেতিবাচক। কিন্তু ভয় নিয়ন্ত্রণ বা কাটিয়ে ওঠার প্রথম পদক্ষেপ যেখান থেকে ভয় শুরু হয়, সেখান থেকে ভয় কাটিয়ে ওঠার উদ্যোগ নিতে হয়, নয়তো সহজ হয়ে ওঠে না। যে কক্ষে নিয়ে চিনির এত ভয়, সেই অন্ধকার কক্ষ আজ আর অন্ধকার নেই। পুরনো সব কিছুই আজ অদৃশ্য। সেই অন্ধকার কক্ষ আজ নিজেকে নতুন রূপে সাজিয়েছে। না আছে ভয় ভীতিকর প্রতিধ্বনি, আর না আছে রহস্যে ঘেরা অন্ধকার। পূর্বের সব কিছু বিলীন হয়ে নতুনের মাঝে অভ্যন্তরে বিচরণ করছে আজ সাজসজ্জিত নির্ধারণ কক্ষ। এই পরিবর্তনের উদ্ঘাটন করার মতো সাধ্যই কারো নেই, এবং উদ্ঘাটন করাও সহজ নয়। কাল যে নারীকে হাত ধরে অন্ধকার কক্ষ থেকে বের করে দিয়েছে, আজ সেই নারীকে কোলে নিয়ে আলোকিত কক্ষে উপস্থিত হয়েছে। নির্ণয় চিনিকে নিয়ে কক্ষে প্রবেশ করার সাথে সাথে চিনিকে বিছানায় রেখে শরীরের ওপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। নির্ণয়ের এক্সপ্রেশন বা বাচনভঙ্গিমা দেখে বোঝার উপায় নেই নির্ণয়ের মনে কী চলছে।
তবে ক্লান্ত আঁখিচূড়া স্নিগ্ধ চিনির ওপর স্থির। সেই চোখে আজ আর ধ্বংসাত্মক নেই এবং নেই কোনো রাগের উত্তাপ। এই মুহূর্তে চিনির নীরবতায় নির্ণয়ের আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ফুঁসে উঠছে না। এই মুহূর্তে চিনির নীরবতায় যেন নির্ণয়ের রাগের উত্তাপ নিম্ন স্তরে ধমিয়ে রাখার বিশেষজ্ঞর ধুরন্ধর মেডিসিন হয়ে দাঁড়িয়েছে। নির্ণয় চিনির দিকে তাকিয়ে বলল, তোর সৌন্দর্য যদি হয় কারো ধ্বংসাত্মক কারণ, তাহলে আমি 1000 বার ধ্বংস করে দিতে রাজি। বিলিভ মি, তবু কোনো কালো ছায়া তোর আশেপাশে আসতে দেব না। তোকে স্পর্শ করার মতো দুঃসাহস যদি কেউ দেখায়, আই সোয়ার, শুধু 7 জন কেন, 1000 মানুষকে আমি পরোয়া করব না। মুহূর্তের মধ্যেই ক্লান্ত চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো। ট্যাটুযুক্ত হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাকব্রাশ করতে করতে সে ক্রোধ বিরাগ বিশিষ্ট রক্তিম চোখে দ্বিতীয়বার চিনির দিকে তাকাতেই হিমঠান্ডায় চোখ দুটো চিনির অধর চঞ্চু ঠোঁটের নিচে থুতনির টিলের দিকে নজর গেল। হাত বাড়িয়ে চিনির ঠোঁট স্পর্শ করতে গিয়ে হাত ফিরিয়ে এনে বলল, কোথায় খুঁজে পাবি আমার মতো কাউকে যে তোর থেকে দূরত্বও রাখবে, আবার তোকেও ভালোবাসবে? জিয়াং দোতলার করিডোর পর্যন্ত এসেই দাঁড়িয়ে পড়ল। সামনে এগিয়ে যাওয়ার সাহস পেল না। সে কালো অন্ধকার কক্ষের আতঙ্ক জিয়াংকে ঘিরে ধরল, কারণ জিয়াং খুব ভালো করে জানে এখন যদি জিয়াং এনসির রুমে প্রবেশ করে তাহলে আজও নির্ঘাতে জান হাতে নিয়ে পালাতে হবে। অকালে সাধের জীবনটা হারাতে চায় না। জিয়াং নুসরাতের দিকে তাকিয়ে আশ্বাস বিশিষ্ট কণ্ঠে বলল, চিল গার্ল, টেনশন করার কিছুই নেই। আমি থাকতে চিনের কিছু হবে না। অ্যান্সি আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড সো কল ব্রাদার। অ্যান্সি অলওয়েজ আমার কথা অনুযায়ী চলে। নির্ণয় ভাইয়াকে আপনি এনসি বলে ডাকেন? হ্যাঁ। আমি চিনির সাথে দেখা করতে চাই, আমি চিনির কাছে নিয়ে চলুন। জিয়াং এখন কি করবে বুঝে উঠতে পারছে না, তবু নুসরাতকে সামলানোর প্রচেষ্টা চালালো। তুমি তো অ্যান্সিকে দেখলেই ভয় পাও এবং সে কতটার আগে জানোই তো। আমায় হয়তো কিছু বলবে না, আমি অ্যান্সির জানের জিগার, তবে তোমায় দেখলে রেগে যেতে পারে। তুমি রুমে যাও, আমি চিনকে রুমে শিফট করার ব্যবস্থা করছি। মিস্টার জিয়াংয়ের ভাবনা চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে জিয়াংয়ের কথা অনুযায়ী রুমের পথে অগ্রসর হলো। প্রত্যুত্তরে টু শব্দটুকু করল না। জিয়াং নুসরাতের ভদ্রতা দেখে মোহিত হলো। নুসরাতের যাওয়ার পথে পলকহীন তাকিয়ে আছে। জিয়াং নুসরাতকে নিয়ে ভাবতে ভাবতে আচমকা পিছনে ফিরে নির্ণয়কে দেখেই ভয় পেয়ে গেল। জিয়াং ভয় পেয়ে বুকে ফু দিয়ে নির্ণয়ের দিকে তাকাতেই দেখতে পেল নির্ণয় জিয়াংয়ের দিকে তাকিয়ে ভ্রুকুটি কিঞ্চিত পরিমাণ উঁচিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, কে কার জানার জিগার? তুই এত তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেলি, আমি হলে তো। পুরো কথা শেষ করার আগেই নির্ণয় ভয়ঙ্কর শীতল চাউনি নিক্ষেপ করলো জিয়াংয়ের ওপর। রক্তিম চোখজোড়ায় যেন এক জীবন্ত হুঁশিয়ারি, ঠোঁটের কোণে ক্রুটি হাসি রেখে খুব আস্তে আস্তে জবাব দিল, ওর জায়গায় তুই যদি নিজেকে স্বপ্ন কল্পনা করিস তাহলে আই উইল কিল ইউ। জিয়াং ভয় তাজ্জব বনে গেছে। নির্ণয়ের ভাবভঙ্গি বেসামাল দেখে জিয়াং হাসি দিয়ে বলল, আই এম জাস্ট কিডিং ম্যান। বাট আই এম সিরিয়াস। তুই যদি আমায় এতই অপছন্দ করিস তাহলে দ্য গ্রেট অফ হ্যাভেন থেকে বের করে কেন দিচ্ছিস না? দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের করে দিলে কি বের হয়ে যাবে? না। তাহলে বলছিস কেন? তোর মনে আমার জন্য কতটা কেয়ারনেস আছে এটা দেখার জন্য। দেখা হয়ে গেলে এবার বল, সিসি ক্যামেরা ফুটেজ চেক করেছিস? আমি আর আদনান সবগুলো জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ চেক করেছি, কোথাও ল্যাপটপের অস্তিত্ব নেই। যদি ওর থেকে ল্যাপটপ না পাওয়া যায় তাহলে ওকে বাঁচিয়ে রেখে কি ফায়দা? ল্যাপটপে কি আছে যেই কারণে 5 বছর যাবৎ তুই এই ল্যাপটপের পেছনে পড়ে আছিস, পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজছিস? নির্ণয় যেতে যেতে বলল, যে তোকে দ্য গ্রেস অফ হ্যাভেন থেকে বের করে দিবে তার বাবার প্রপার্টি অস্তিত্ব আছে সেই ল্যাপটপে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি একটি আকর্ষণীয় শহর যা আধুনিকতা এবং ঐতিহ্যের একটি নিখুঁত মিশ্রণ প্রদান করে। শহরটি তার মনোরম স্থাপত্য, সুন্দর পার্ক, সমৃদ্ধ সংস্কৃতি এবং অনন্য রান্নার দৃশ্যের জন্য পরিচিত। হেলসিঙ্কি ভ্রমণে দর্শনীয় স্থান। ফিনল্যান্ডের রেল নেটওয়ার্কের প্রধান টার্মিনাস হেলসিঙ্কি কেন্দ্রীয় রেল স্টেশন। দুটি রেল করিডোর হেলসিঙ্কি থেকে উত্তরে প্রধান লাইন ট্যাম্পেরে ওলু রোভানিয়েমি পর্যন্ত এবং পশ্চিমে উপকূলীয় লাইনটিতে টুর্কুতে নিয়ে গেছে। কেরভাই হেলসিঙ্কির বাইরে প্রধান লাইন থেকে বের হওয়া পূর্ব শাখাগুলির সাথে রেলপথ সংযোগ স্থাপন করে লাহাটি হয়ে ফিনল্যান্ডের পূর্বাংশ পৌঁছায়।
ফিনল্যান্ডের অন্তর্নগর যাত্রীদের বেশিরভাগ পরিষেবা হেলেনসিঙ্কি কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে শুরু বা সমাপ্ত হয়। ফিনল্যান্ডের সব বড় শহরগুলো হেলেনসিঙ্কির সাথে রেল পরিষেবা দিয়ে সংযুক্ত রয়েছে। এইসব পথে প্রতিদিন বেশ কয়েকবার রেলযাত্রা হয়। সর্বাধিক ঘন পরিষেবা দেওয়া হয় টাম্পেরের শহরগামী শহর ট্রেনে। প্রতিদিন টাম্পেরে 25টিরও বেশি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। হেলেনসিঙ্কি থেকে সেন্ট পিটার্সবার্গ এবং মস্কো পর্যন্ত আন্তর্জাতিক পরিষেবা রয়েছে। এত সুযোগ সুবিধার পরেও কি এমন বিশেষজ্ঞ চলছে হঠাৎ করে ফিনল্যান্ড মূল কেন্দ্রের বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়? মিঠি বাস্তবের পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে হেলেনসিঙ্কির শহরে উদাসীন মুখ করে হাঁটছে। রাতের ডিনারের জন্য গ্রোসারি শপ অর্থাৎ মার্কেটের উদ্দেশ্যে আনমনে চলছে। মিঠির কাছে পুরো ফিনল্যান্ড শহরটা অচেনা, তবু ঠোঁটের কোণে এক বালি ক্ষুদ্র হাসি। অচেনা শহর একটু একটু করে সুপরিচিত রূপে রূপান্তর হচ্ছে, আর সব কিছুর ঊর্ধ্বে চিনি ভালো আছে, এটা জেনেই মিঠির চিন্তা মুক্ত আপাতত। মিঠির চিন্তামুক্ত হওয়ার সবচেয়ে বড় অবদানের মূল কেন্দ্রে রয়েছে পিমি, কারণ তিনা, নুসরাত, আদনান ফিনল্যান্ডে আসা মাত্র পিমি মিঠির কাছে খবর পৌঁছে দিয়েছে। এই সংবাদ শোনা মাত্র মিঠি যেন কিছুটা নিশ্চিন্তায় আছে। পিমির সাথে ঘণ্টাখানেক পরপর মিঠির ফোন আলাপ হয়। চিনি কী করছে, কার সাথে আছে, কি খেয়েছে, কখন ঘুমিয়েছে, যাবতীয় সব কিছু অলমোস্ট মিঠির খবর রাখছে। তবে যখনই চিনির সাথে মিঠি কথা বলতে চেয়েছে তখনই পিমি একটাই উত্তর বারংবার দিয়েছে, চিনি মিঠির সাথে অভিমান করেছে, তাই অভিমান করে কথা বলতে চায় না। চিনির এই অভিমান ভাঙবে মিঠি যখন স্বয়ং নিজে চিনির সামনে হাজির হবে। ছোট থেকে মিঠি যখনই চিনিকে রেখে কলেজ ক্যাম্পে, ট্যুরে কিংবা পিকনিকে যেত তখনই গাল ফুলিয়ে অভিমান করে চিনি বসে থাকতো। ঠিক এমনটাই ভাবছে মিঠি। আদৌ কি মিঠি জানে তার ছোট শিউলি ফুল কেমন আছে, কতটা ভালো আছে? একরাশ বিভ্রান্তকর মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে বেখেয়ালিভাবে পড়ে যাওয়ার আগেই এক আগন্তুকের হাতের স্পর্শে মিঠির শরীরের ব্যালেন্স পূর্বের ন্যায় স্থির হলো। ভয়ে বন্ধ করা আঁখি জোড়া মেলে তাকাতেই সেই সুপরিচিত চেনা চশমা পরিহিত চোখে চোখ পড়ল। আবারও সেই স্নিগ্ধ চেহারার হাস্যোজ্জ্বল অমায়িক হাসি। মিঠি সময়ের ব্যবধানে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।